অনেক ধন্যবাদ। জাতীয় নাগরিক জোট আত্মপ্রকাশ করছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যদি একটা কোনো জোট মোর্চা থাকতো যারা দেশের সংকটটাকে অনুধাবন করার জন্য গবেষণা করত এবং সমাজের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে থাকতো, তাহলে এই সমাজের অনেক ভুলই হতো না, বা যারা ভুল করেছে তারা ভুল করার সাহস করতো না। বিশেষত ছাত্র জনতার অভ্যুত্থানে যে ছাত্ররা রাজনীতিতে প্রবেশ করেছে, দেশের মানুষের একটা অভিমত আছে যে তারা রাজনীতিতে প্রবেশ না করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে থাকলে দেশের বেশি ভালো হতো, কিন্তু সেই ভালোটা হয়নি। তো এরকম একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে জাতীয় নাগরিক জোট কাজ করার জন্য চেষ্টা করছে। কিছু রাজনৈতিক লক্ষ্য, কিছু সামাজিক লক্ষ্য, কিছু পরিবর্তনের লক্ষ্য নিয়ে। আমাদের যে 4টি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জনবান্ধব টেকসই সংস্কার। আমরা মাসের পরে মাস সংস্কার কমিশনে বসলাম, রাজনৈতিক দলগুলো আলোচনা করলাম। আমরা কি পেলাম? যদি জনগণের কাছে যান, জনগণের কাছে কি দিবেন? বা একটা সাধারণ মানুষের প্রাপ্তি কি, সাধারণ মানুষের চাওয়া কি? আপনি একজন সাধারণ মানুষ কিন্তু সংবিধান বোঝে না, যে সংবিধানে 106-এ কি আছে, 107-এ কি আছে। এটা কিন্তু মানুষের অনুধাবন নাই। মানুষের অনুধাবন হলো তারা ভীষণ কষ্টে ছিল, সেই কষ্ট থেকে বাঁচার জন্য রাজপথে নামে আসছে এবং সেই নামে বিজয় অর্জন করছে, এবং সেই বিজয়ের পরে তারা আশা করেছিল তাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে, তাদের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে, ভাঙ্গাচোরা লক্কর ঝক্কর পাবলিক বাসে আর চলতে হবে না। এগুলো মানুষের চাহিদা ছিল। সেই সংস্কারগুলো আমাদের দেশের মানুষ পেয়েছে কিনা? আমাদের হাসপাতালগুলো আমাদের পেরেশানি দূর করার ব্যবস্থা করেছে কিনা? আমাদের বড় লোকদের জন্য এভারকেয়ার হাসপাতাল আছে, আমাদের স্কয়ার হাসপাতাল আছে। আবার যাদের সামর্থ্য নাই তারা ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়া চিকিৎসা নিয়ে চলে যায়। এই সমাজের কিছু মানুষ 5,000 টাকা 10,000 টাকায় চিকিৎসা চায়, তাই এটা আছে। সেই 5-10 হাজার টাকা চিকিৎসায় ব্যয় করার সামর্থ্য যারা আছে তারা কি সেই সেবা পায়? তারা ঢাকা মেডিকেলে যাবে না এভারকেয়ারে যাবে? নাই কিন্তু। তো আমাদের যে সংস্কার আলোচনা, সেই সংস্কার আলোচনায় এগুলো একদমই গুরুত্ব পায়নি। আমরা বলেছিলাম সংস্কার কমিশনে যে হাইকোর্ট মাসের পরে মাস বন্ধ থাকে, শীতকালে একবার, গ্রীষ্মকালে একবার, বর্ষাকালে, বসন্তকালে, অথবা হাইকোর্টের কারো বিয়ে লাগলে অথবা কুলখানি হলে হাইকোর্ট বন্ধ হয়ে যায়। তো মানুষ বিচার পেতে কি পরিমাণ কষ্ট হয়, পেরেশানি হয়। বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে কোন একটা সাধারণ নাগরিক, নিম্নবিত্ত মধ্যবিত্ত নাগরিক কোন ন্যায় বিচারের জন্য, জমি জমার সমস্যার জন্য কেউ আঘাত করেছে, মারামারি, ছিনতাইয়ের শিকার হয়েছে, এই রাষ্ট্রে একটা ছিনতাইয়ের বিচার করার সক্ষমতাও নাই। নাই। আপনাদের একটা কিছু চিন্তাই হোক, বিচার দিবেন, বিচার পাবেন না জীবনেও। আজকে গ্রেফতার করবে, 3 দিন পরে জামিন নিয়ে আইসা আবার চিন্তাই করবে, তাই না? তো এই দেশের মানুষের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে গুলিস্তানে সে রিকশায় করে যাওয়ার সময় তার কানের দুলটাকে টান দেবে না। সেই সংস্কারে হাত দেওয়া হয়েছে? সেই সংস্কারে হাত দেওয়া হয়নি। পুলিশ দেখলে মানুষ ভয় পায় নাকি? এখন যেটা হয়েছে, পুলিশ দেখলে মানুষ ঠোল্লা মনে করে নাকি? তাহলে আগে পাইতো ভয়, আর এখন তামাশা করে। কিন্তু পুলিশ হওয়ার কথা ছিল কেমন? বিপদে পড়ছে, পুলিশের কাছে দৌড়ে গেলেই সে একটা নিরাপদ জায়গা পাবে। কিন্তু আমরা মোহাম্মদপুরে দেখলাম পুলিশের সামনে দিয়ে চা পাতি নাচাইতে নাচাইতে চলে যাচ্ছে। তাহলে আমাদের এটাও সংস্কার হয়নি। কিন্তু বিটিভিতে যে সংস্কার আলোচনাগুলো প্রচার হয়েছে, সেখানে কোনোদিন দেখেছেন পুলিশ সংস্কার নিয়ে আলোচনাগুলো হয়েছে? তাহলে এই জনগণ যখন বলবে তোমরা কি কি উপায়ে ক্ষমতায় যাবা, পিয়ার নাকি পিয়ার ছাড়া, সেই আলোচনা 4 মাস ধরে করলা। তুমি আমার পুলিশ নিয়ে কেন আলোচনা করনি? তুমি আমার হাসপাতাল নিয়ে কেন আলোচনা করনি? আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলের মাস্টার টেবিলের উপর পা দিয়ে ঘুমায় আর বাচ্চা দিয়ে উকুন তুলায় নাই, এই সংস্কারটা কেন করনি?
তাহলে ওই জনগণ শেখ হাসিনাকে যেভাবে দাবার দিছে সেভাবে যদি আমাকেও দাবার দেয়, কি দেবে না? তাই না? আমি বলি রাজনৈতিক ব্যক্তিরা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, আপনি প্রচন্ড দৌড়াচ্ছেন, পিছনে জনগণ দৌড়াচ্ছে, আপনার শার্ট প্যান্ট সব খুলে দিচ্ছে, স্বপ্ন দেখেন সবাই। হতে পারে তো, হতে পারে না? তাই না? জনগণ কি তার ইমান বিশ্বাস কাকে লিখে দিছে নাকি? তো আমাদের জাতীয় নাগরিক জোট এই জনবান্ধব সংস্কারের বিষয়টা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা জায়গায় জায়গায় যাব, বুঝায় বলবো, যদি ভালোভাবে শোনে তাহলে তো শুনলোই, দেশের মানুষ উপকার পাইলো। যদি না শোনে তাহলে আমরা জনগণকে সাথে করে নিয়ে একটু শোনানোর ব্যবস্থা করব। আমাদের এই জাতীয় জোটের আরেকটি বিষয় রয়েছে, তারিখ ঘোষণা করে না। নির্বাচন তারিখ ঘোষণা করতে মোড়ামুড়ি করে। কেন করে আমরা জানি, যে একটু যদি সময় বাড়ানো যায়, 7টা দিন বাড়লে 7টা দিন লুটপাট বেশি করা যায়। আমার কথা জাতীয় নাগরিক জোট বলছে স্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে, এবং ঘোষণা না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমাদের আরেকটা দাবি এখানে আমরা করেছি নিবর্তনমূলক কালো আইন, দণ্ডবিধি 77। এই আইনে একজন বিচারক কাউকে যদি ভুল রায় দেয়, তাহলে বিচারক সরল বিশ্বাসে ভুল রায় দিছে বলে মনে করা হবে। কেমন সরল বিশ্বাস? যে পাপ করার নিমিত্তে সে পাপ করে নাই, পাপ করার নিয়তে সে পাপ করে নাই, ভুল করে পাপ হয়ে গেছে। হ্যাঁ, তো বিচারকরা কাউকে, এই যে একটা আইন দণ্ডবিধি 77, হ্যাঁ, জুডিশিয়াল আপনার হলো সুরক্ষা আইন, তাহলে এই সুরক্ষা আইনের নামে কোন বিচারক যদি ভুল করে কাউকে ফাঁসিও দেয়, তাহলে থুক্কু বলেই পাপ পেয়ে যাবে নাকি? তা আমরা বলতেছি জাতীয় নাগরিক জোট থুক্কু বলার সুযোগ নাই, এটা বাতিল করতে হবে। একইভাবে 54 ধারায় আছে, যথাযথ সন্দেহের বশবর্তী হইয়া কোন পুলিশ কোন নাগরিককে মানে হলো আটক করতে পারবে। এখন যথাযথ সন্দেহের ক্যাটাগরি সরকার প্রকাশ করে নাই, যে এটা কেমন সন্দেহ, যথাযথ সন্দেহ, তাই না? এটা রূপ থাকা লাগবে না? যথাযথ সন্দেহ, তাহলে যথাযথ সন্দেহের যদি রূপ না থাকে তাহলে যে কাউকে সন্দেহ করে গ্রেফতার করবে। জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে আমরা বলতেছি এইভাবে যথাযথ সন্দেহ বলার সুযোগ নাই, স্পেসিফিক কারণে আপনাকে গ্রেফতার করতে হবে। তো একইভাবে এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগে যে ছিল সেখান থেকে সাইবার নিরাপত্তা আইন রয়েছে, তারপরে রাজনৈতিক দল নিবন্ধনের কালো আইন, এটাকে আমরা কালো আইনই বলছি, এটাও একটা নিবর্তনমূলক আইন। দেখেন, জাতীয় লীগ নামে একটা নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে বলে সংবাদপত্র এসেছে, তাই না? সে জাতীয় লীগের অফিস কোথায়? ওইটা আগে শ্রমিক লীগের অফিস ছিল। এখন নির্বাচন কমিশনকে বলবো, হে আপনি দুলাভাই হয় না শালা হয়, যে এই রুমে আপনি নিবন্ধন দিচ্ছেন, কে হয়? মহব্বত কেন? কোন জায়গায় কাহিনী? আমাদের সারা দেশে উপজেলা অফিস, জেলা অফিস এগুলো বানায়, বিশাল বড় অফিস বানায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, দেশের জন্য পরিশ্রম করি, শার্ট খুলে দেখাতে হবে যে শার্টের পিছনে গুলি আছে, আমাদের লড়াইয়ে প্রমাণ দিতে হবে, কাপড় খুলে দেখাতে হবে যে পাশায় কোথায় কোথায় কালো হয়েছিল। কি আরো কি পরীক্ষা নিতে চান? রাজনৈতিক কিছু ছোট ছোট দল আছে, আমরা ছোট, আমাদেরকে হয়রানি করছে। জাতীয় নাগরিক জোট এই কালো আইন বাতিলের জন্য আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, বাংলাদেশের যত তত্ত্বাবধায়ক সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এই সরকারগুলোর কোন প্রতিনিধি কোনদিন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে এরকম দেখাতে পারবেন? তাই না? এইটা আইনগত ভাবে পারে না, পাশাপাশি নৈতিক ভাবে পারে না। এই সরকার গঠন হওয়ার পরে একটা তারা এই সরকার কি কি ভাবে চলবে একটা তারা নীতি নির্ধারণ করতে চেয়েছিল, কিন্তু সেই নীতি নির্ধারণ তারা করতে দেয়নি, কারণ সেখানে একটা লাইন ছিল যে এই সরকারের প্রতিনিধিরা নির্বাচন করতে পারবে না। এই লাইনটুকুর কারণে সেই নিয়মটা পাশই করতে পারেনি। তার মানে এই সরকার কোন নিয়ম মানতে চায় না, কোন নীতি নির্ধারণ চায় না, তারা সবার জন্য নিয়ম মানাবে, কিন্তু নিজের জন্য কোনো নিয়ম নাই। ঠিক আছে? তো আমরা এই জায়গায় ধরেছি, আমরা আমজনতা দলের পক্ষ থেকে একটা প্রোগ্রাম করেছি। তো আমি আমাদের সহযোদ্ধাদের কাছে, নাগরিক জোটের প্রতিনিধিদের কাছে উপস্থাপন করেছিলাম যে এইটা যদি দৃষ্টান্ত হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করেছে, একটা যদি দৃষ্টান্ত হয়, তাহলে আইন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা কি আলাদা করে বলতে পারবো যে অমুক অমুক পারবে, অমুক অমুক পারবে না? দুই ভাগ করা সম্ভব?
সরকারকে দুই ভাগ করা সম্ভব? যে এই সরকারের এই অংশ নির্বাচন করতে পারবে, এই অংশ নির্বাচন আলাদা করে নিয়ম করা সম্ভব না। ওইটাও আমরা জাতীয় নাগরিক জোটে বলছি, উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। শুধু তাই না, ডাকসু নির্বাচনে আমাদের উপদেষ্টারা বিভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। এটা কি নিতে পারেন? নিতে পারেন? বিসিবি নির্বাচনে আমাদের একজন উপদেষ্টা একজন প্রার্থীর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছেন। একজন উপদেষ্টা কোন প্রার্থীর বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করতে পারেন? তাহলে এই উপদেষ্টারা জাতীয় নির্বাচনের সেনা একই কাজটা করতে পারে না? আমরা বলছি জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে যে কোন উপদেষ্টা এই ধরনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করতে পারবে না, এবং নির্বাচনকারী তাদের আচরণ কি হবে সেই ধরনের নীতিমালা প্রকাশ করতে হবে, যে তারা ঐচ্ছিকভাবে যা খুশি তাই করতে পারবে না। তো এই বিষয়গুলো জাতীয় নাগরিক জোট সমন্বয় করে আমরা একসাথে কাজ করছি। আমাদের সাথে প্রায় 31টি সংগঠনের মতো আমরা একসঙ্গে কাজ করার জন্য নিয়োগ করেছি। তো যারা এখন পর্যন্ত খুব সুপার কনফার্ম করেছে তাদের নামগুলো আমরা একটু প্রচার করি নাকি, একটু বলি। এর মধ্যে আম জনতা দলের পক্ষ থেকে প্রতিনিধি আছে মোহাম্মদ তারেক রহমান, আমি, এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে আমাদের এই সংগঠনটি। গণ অভ্যুত্থানের আগে পরে সব সময় এখনো লড়াই করছেন আমাদের রকিবুল ইসলাম নিপুণ ভাই। আমাদের নারী নেত্রী সাধনা মহালাপু অনেক মামলা শিকার হয়েছেন এই গণ অভ্যুত্থানের আগে, এখনো সেই মামলাগুলো খারিজ হয়নি। আমজনতা দলের সঙ্গে আছেন সিনিয়র সহসভাপতি, উনি আছেন আমাদের সাথে। মোহাম্মদ আতিকুর রহমান রাজা, উনি বেকার মুক্তি পরিষদের সভাপতি। মাহবুব আলম, তিনি একজন গণমাধ্যম কর্মী এবং মাল্টিমিডিয়া নিয়ে কাজ করছেন, সমন্বয়ক। সোনিয়া চৌধুরী আপু স্নিগ্ধ বাংলাদেশের সদস্য সচিব হিসেবে আছেন, এবং আলামিন রাজু ভাই, তিনি জাতীয় মুক্তি ফ্রন্টের আহ্বায়ক, এবং আছেন আনোয়ার হোসেন রানা, সভাপতি জাতীয় সমাজ পার্টি। তরিকুল ইসলাম ভুঁইয়া আছেন জনতা অধিকার পার্টি। আপনারা দেখেছেন তরিকুল ভাই আমাদের এই গণ অভ্যুত্থানের আগে তাকে প্রশাসন কিভাবে টেনে হিচড়ে গ্রেফতার করেছিল এবং নির্যাতন করেছিল। আমরা আমাদের এই সংগ্রামী সহযোগিতাকে আমাদের সাথে রেখেছি। গিয়াসউদ্দিন খোকন ভাই, বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ। আমাদের খোকন ভাই দীর্ঘদিন আপনার এই লড়াই সংগ্রামে রাজপথে থেকে কষ্ট করেছেন দেশের জন্য। রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান আছেন এখানে, আমাদের অনেক দিন ধরে সংগ্রাম করছেন দেশের জন্য। গিয়াসউদ্দিন খোকন ভাইয়ের নাম তো লিখেছে একবার এখানে, ওকে। তারপরে আছেন ডক্টর কবির জুয়েল ভাই, তিনি গণ অভ্যুত্থানের আগে দীর্ঘদিন, তিনি একজন ডক্টর, মানসিক হাসপাতালের একজন চিকিৎসক, সহকারী অধ্যাপক। তাকে দীর্ঘদিন প্রমোশন দেওয়া হয়নি, চাকরির বাইরে রাখা হয়েছিল নানাবিধ কারণে। উনি এখনো এই সরকারের নিপীড়নের শিকার হচ্ছেন, এখনো ওএসডি হয়ে আছেন। তো উনিও আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন মিম আক্তার হলো শহীদ রাব্বির বোন। আপনারা জানেন দুই বোন, তারা তাদের ভাইয়ের লাশ নিয়ে শাহবাগে মিছিল করছিল, আমার ভাই মরল কেন শেখ হাসিনা জবাব দে। সেই দুই বোনের এক বোন আমাদের এই জাতীয় নাগরিক জোটে রয়েছেন। এবং আব্দুল রউফ, আপনার শহীদ মিরাজের বাবা, তিনি শহীদ জুলাই পরিবার আমাদের এই গণ অভ্যুত্থান তাদের পক্ষ থেকে আছেন। এবং মহিউদ্দিন আহমেদ, সংগঠক মুঠোফোন গ্রাহক আন্দোলন, এবং মোহাম্মদ আল কাউসার মিয়াজি, আহ্বায়ক বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম বিজেপি। তো আরো অনেক কয়েকটি সংগঠন আছেন যারা এখনো প্রক্রিয়ার মধ্যে আছেন। যেহেতু আজকে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে আমরা নামগুলো ঘোষণা করলাম। আমরা বাংলাদেশের গণমাধ্যমের ভাইদের, আমাদের সাংবাদিক ভাই, গণমাধ্যম হাউস, বিভিন্ন রাজনৈতিক দল, অপরাপর রাজনৈতিক দল, তাদেরকে বলবো আমাদের এই কথাগুলো যদি যৌক্তিক হয় তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।